প্রযুক্তি এই কথাটি শুনলেই সবার প্রথম কোন ভাবনা আপনাদের মাথায় আসে? চোখ ধাঁধানো কোনো উদ্ভাবন নাকি ভবিষ্যৎ কোনো কিছু? নমস্কার, ইকো ইন্ডিয়ার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দেবী সাহা। আজকের পর্বে এমন কিছু প্রযুক্তির কথা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যেগুলি সচরাচর সংবাদের শিরোনামে আসে না। চোখ ধাঁধানো না হলেও এই প্রযুক্তিগুলি একটি পরিবেশ বান্ধব এবং টেকসই ভবিষ্যৎ গড়ায় পথ দেখাচ্ছে। প্রতিবেদনে থাকছে ভারতের গ্রামে প্রশিক্ষণ নিয়ে কৃষি খাতে ড্রোন পাইলটের ভূমিকায় নারীরা, এবং ফেলে দেওয়া ব্যাটারি থেকে গুরুত্বপূর্ণ খনিজ উদ্ধার করছে জার্মানির একটি দল। শুরু করা যাক তামিলনাড়ুর কোয়েম্বাটোর থেকে। রেলপথ এখানে যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। আবার কোয়েম্বাটোরের বাস্তু সংস্থানের সঙ্গে অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে এখানকার বনের হাতিদের। রেলপথ এদের জীবনযাত্রা এবং চলাফেরার পথে হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যারই সমাধান ঘটাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি। জরুরি সংকেত, রেল লাইনে হাতির দল এসেছে। এখন প্রতিটি মুহূর্ত মূল্যবান। কন্ট্রোল রুমের কর্মীরা কাছের স্টেশন মাস্টারকে সতর্ক করলেন। তিনি খবর দিলেন ট্রেন চালককে। B10 নম্বরের কাছে একটি হাতি রেল লাইন পার হচ্ছে। আমি ফরেস্ট কন্ট্রোল রুম থেকে বলছি। দ্রুত ব্যবস্থা নিলে ট্রেন চালক গতি কমাতে পারেন। এভাবে হাতিরা নিজেদের সুবিধা মতো রেল লাইন পার হতে পারে। আমরা তামিলনাড়ুর কোয়েম্বাটুরের কাছে মাদুকারাই বনে রয়েছি। প্রতিদিন 200টির বেশি ট্রেন এই ঘন জঙ্গলের ভেতর দিয়ে যায়। এখানে অসংখ্য হাতির বসবাস। কয়েক বছর আগেও প্রায়ই ট্রেনের ধাক্কায় জীবজন্তুরা প্রাণ হারাতো। And about 2.5 years back, there was a very tragic incident when a baby elephant was standing on the track and the herd tried to protect the baby elephant and 3 elephants died after colliding with the speedy train. So I think that was a turning point for all of us. And then we decided that this cannot go on forever. Something needs to be done. And we also were very certain that only technology option will be the best option because human intervention has several limitations. সমাধান হিসেবে রেল লাইন বরাবর ক্যামেরা বসানো হয়। 2024 সালের ফেব্রুয়ারিতে তামিলনাড়ুর বন বিভাগ EI প্রকল্প চালু করে। থার্মাল ইমেজিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তারা জঙ্গলের কিছুটা গভীরে থাকা হাতির গতিবিধিও শনাক্ত করতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তার বিশেষত্ব হলো এটি সময়ের সঙ্গে শিখতে পারে। আপনার চিন্তা ভাবনার পদ্ধতিকে নকল করতে পারে। আপনার সামনে বিভিন্ন সুযোগ রয়েছে। উপাত্ত নিয়ে আপনি তা নিজে বিশ্লেষণ করতে পারেন। আবার আপনার কাছে থাকা উপাত্ত একজন শুধু বিশ্লেষণই করবে না, আপনাকে মতামত দেবে যাতে সেই তথ্যের ভিত্তিতে আপনি পদক্ষেপ নিতে পারেন। ভবিষ্যতে কি হতে পারে সেটাও সে আপনাকে জানিয়ে দেবে। এই জন্যই এটি এত গুরুত্বপূর্ণ। হাতিরা রেল লাইনের দিকে আসতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন পূর্বাভাস দিলে দলটি সক্রিয় হয়। 2 দিন আগে আমরা 6টি হাতিকে নিরাপদে রেল লাইন পার করিয়েছি। রেলপথ পর্যবেক্ষকেরা দ্রুত হাতিদের রেল লাইন থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন। স্থানীয় যুবকদের কন্ট্রোল রুমে ও রেল লাইন বরাবর নানা কাজে লাগানো হয়েছে। তারা এই প্রকল্পের জন্য আশীর্বাদ স্বরূপ। যে সমস্ত আদিবাসী যুবক আমাদের এই প্রকল্পে বা অন্যত্র কাজ করছেন, আমি বলবো তারাই আমাদের জঙ্গলের প্রাণ। তাদের সাথে নিয়ে আসাই সর্বোত্তম পদক্ষেপ, কারণ তারা জঙ্গলের প্রতিটি অংশ চেনে। কোথায় হাতি আছে, তারা কোথায় যাবে, কোন ঋতুতে তারা স্থান পরিবর্তন করবে, তা এই যুবকদের নখদর্পণে। তাদের একটু প্রশিক্ষণ দিলেই তারা কাজ করতে পারবে। একদিকে যুবকদের কাজের সুযোগ, অন্যদিকে হাতিদের নিরাপত্তা। EI প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ট্রেনের ধাক্কায় একটি হাতিও মারা যায়নি। ড্রোনের নানান ব্যবহারের কথা আমরা জানি, যেমন পণ্য পরিবহন, নজরদারি, ছবি তোলা ইত্যাদি। কিন্তু এর বাইরেও বিভিন্ন কাজে ড্রোনকে লাগানো হচ্ছে। এমনকি পৃথিবীকে বাঁচাতেও সহযোগিতা করছে ড্রোন। বনের মানচিত্র তৈরি করা, বন্য প্রাণীদের উপরে নজর রাখা, এমন নানান পরিবেশমূলক গবেষণার কাজেও লাগানো হচ্ছে ড্রোনকে। বাস্তু সংস্থান রক্ষায় এই উড়ন্ত যান কিভাবে সহযোগিতা করছে? ভারতে নারীদের নেতৃত্বে চলা ড্রোন বিপ্লবের কথা জানেন কি?
হরিয়ানা রাজ্যের একমাত্র পার্বত্য অঞ্চল মর্নি, সেখানেই বাড়ি অম্বিকা রানার। তার দিন শুরু হয় ভোরে। সকালে নাস্তা তৈরি করে তিনি চলে যান নিজের কসমেটিক স্টোরে। এটি একই সঙ্গে এই গ্রামের ড্রোন সেন্টার। গোটা জেলায় ড্রোন চালানোর অনুমতি পাওয়া একমাত্র নারী তিনি। গ্রামের বাসিন্দাদের কাছে তার পরিচিতি ড্রোন দিদি নামে। এটা সেলফ হেল্প গ্রুপের জন্য হয়েছে। কৃষি খাতের ড্রোন পাইলট হিসেবে ভারতের গ্রামাঞ্চলে প্রশিক্ষণ পাওয়া 10,000 নারীর একজন অম্বিকা। 2024 সালের মার্চে কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নেয়। ব্যাপক প্রশংসা পাওয়া প্রকল্পের পুরোভাগে রয়েছেন নারীরাই। অম্বিকা আজ একটি গম ক্ষেত পরিদর্শনে যাবেন। সাধারণ শ্রমিকেরা করে থাকেন এমন কাজগুলো তার ড্রোন করে দেয়। এর মধ্যে জমির পরিস্থিতি দেখা, কীটনাশক ছেটানো, এমনকি কখনো কখনো বীজ বপনের কাজও থাকে। এজন্য একর প্রতি 200 টাকা ফি নিয়ে থাকেন তিনি। এই পাহাড়ে কাজ করা খুব কঠিন। আমার 4.5 একর কৃষি জমি আছে। এখানে আমরা দুইজনে মিলে সারাদিন কাজ করে শেষ করা কঠিন হয়ে যাবে। বীরেন্দর ড্রোনের সাহায্যে কীটনাশক ছেটানোর জন্য অম্বিকার সঙ্গে সারা দিনের চুক্তি করেছেন। এই প্রকল্পটি এখন পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে, তাই ব্যবহারে আগ্রহী যে কারো ডাকেই সাড়া দেন তিনি। 4.5 একর গম আছে। কত সময় লাগবে? 1 একর স্প্রে করতে 15-20 মিনিট লাগবে। 15 से 20 मिनट लग जाते हैं। जैसे अगर हमने इससे 4.5 किले हैं जी हमारे, हमने ड्रोन से डलवाया জমি तो उसमें 20 কতটুকু मिनट সেই लगे। হিসেবে 4.5 একরে কাজ করতে 80 मिनट প্রায় लगे। 1.5 ঘন্টা সময় লাগবে। 1.25 घंटे के आसपास लगा जी। আমি যদি এই কাজ হাতে করি তাহলে গোটা দিন সময় पूरा दिन লাগবে। लगता है जी हमारा। 5 থেকে 6 ঘন্টা নষ্ট হবে। 5-6 घंटे इसी में खो जाते हैं जी हमारे। প্রশিক্ষণ, সার আর ড্রোনের খরচ দিচ্ছে দেশের বড় কিছু সার উৎপাদনকারী সংস্থা। এতে অবশ্য সবাই খুশি নন। তাদেরই একজন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিনোদ কুমার চৌধুরী। তিনি মনে করেন এই প্রকল্প রাসায়নিকের উপর নির্ভরতা বাড়িয়ে দেবে, যা জমি আর মানুষ দুইয়ের জন্যই ক্ষতিকর হবে। ज्यादा इस्तेमाल इसका यूरिया छिड़कने में और এই ড্রোনগুলো মূলত पेस्टिसाइड और फंगिसाइड छिड़कने में কাজে ব্যবহার হবে, जो যা सेहत স্বাস্থ্যের के জন্য लिए ক্ষতিকর। बेहद खतरनाक है। আগে पहले কৃষকেরা किसान अगर ট্রাক্টর বা टंकी से ট্যাঙ্ক या দিয়ে গাছের নিচের ट्रैक्टर से অংশে इस्तेमाल ছিটাতে कर रहा था পারতেন, तो वो কিন্তু पौधों ড্রোন के উপর नीचे की থেকে तरफ কাজ করবে। छिड़काव कर रहा था। अभी ड्रोन टेक्नोलॉजी से पूरा का এতে पूरा পাতার सरफेस নিচে एरिया লুকিয়ে कवर থাকা होगा পোকার और কাছে তারা कीड़े পৌঁছতে हमेशा পারবে पत्तों के না। नीचे অর্থাৎ छिपे रहते हैं, পোকা तो পুরোপুরি उनके দূর मरने হওয়ার की সম্ভাবনা संभावनाएं কমে कम যাবে होंगी এবং और কীটনাশকের केमिकल का ব্যবহার इस्तेमाल बढ़ता বাড়তে रहेगा। থাকবে। तो जब এরপর আপনি যদি हम केमिकल কীটনাশকের का इस्तेमाल ব্যবহার करते কমিয়ে हैं तो দেন, लगभग তখন হঠাৎ করে 90-95% পোকার जो कीड़े বিস্ফোরণ हैं वो হবে। मरते नहीं हैं और जो ही केमिकल गिरता है वो अपनी पॉपुलेशन बढ़ा लेते हैं। তার মতে কীটনাশক ও রাসায়নিকের উপর এই বাড়তি নির্ভরতা কৃষকদের বিপক্ষেই যাবে। সংস্থাগুলোই এতে বেশি লাভবান হবে। ধীরে ধীরে কৃষকেরা বুঝতে পারবেন যে তাদের খরচ বেড়ে যাচ্ছে। এতে কৃষকদের জন্য দীর্ঘমেয়াদে সুফল বয়ে আনার সম্ভাবনা নেই বললেই চলে। একমাত্র লাভবান হবে সংস্থাগুলো। এর চেয়ে ভালো হবে যদি জৈব সার ছিটানোর জন্য ড্রোন ব্যবহার করা যায়। জৈব সারের ব্যবহার পরিবেশ ও স্বাস্থ্যের ক্ষতি কমাতে সাহায্য করবে। এরপরও প্রশ্ন থেকে যায়, এর খরচ কে দেবে? কৃষকদের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট সার কি পাওয়া যাবে? এর ফলে কি প্রয়োজনীয় কর্মসংস্থান হ্রাস পাবে? যাই হোক না কেন, ড্রোন প্রকল্পটির কিছু ইতিবাচক প্রভাব এরই মধ্যে দেখা যাচ্ছে। সমাজে কিছু মানুষ আছে তারা কেবল নারীদের বাইরে যাওয়ার বিষয়টি দেখেন না তারা কি করতে যাচ্ছে। কিন্তু যখন আমি ড্রোন পেলাম তখন থেকেই নেতিবাচক ভাবনার বদলে তারা এটিকে ইতিবাচক ভাবে দেখতে শুরু করে। এমন সেলফ হেল্প গ্রুপগুলো প্রশিক্ষণের মাধ্যমে আরও নারীদের স্বাবলম্বী করে তুলতে চায়। স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থানের বিষয়গুলো সমাধান করা গেলে প্রকল্পটি কঠোর পরিশ্রম করা কৃষকদের জন্য বড় ধরনের সুফল বয়ে আনবে। বায়ু শক্তিকে কাজে লাগিয়ে মানুষ দীর্ঘদিন ধরেই শক্তি বা বিদ্যুৎ উৎপাদন করে আসছে। বিশ্বে এখন মোট বিদ্যুৎ উৎপাদনের 10% আসছে বায়ু থেকে।
কিন্তু জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়তে হলে 2050-এর মধ্যে একে বাড়িয়ে আমাদের 3 গুণ করতে হবে অন্তত। তবে আবার এমনও নয় যে বড় বড় টারবাইন লাগালেই বেশি বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব। তাহলে এর সমাধান কি? বাধাটাই বা আসছে কোথা থেকে? নতুন কোনো উদ্ভাবন কি এর গতি বাড়াতে পারে? এমন সব প্রশ্নের উত্তর খুঁজে পেতে টারবাইনের গতি প্রকৃতি খতিয়ে দেখেছি আমরা। বায়ুশক্তি সাধারণত এভাবেই শতাব্দীর পর শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। যখন প্রথম বায়ুশক্তি কেন্দ্র স্থাপিত হয় তার ক্ষমতা ছিল মাত্র 0.6 মেগাওয়াট। এখন আমেরিকার বায়ু টারবাইনের গড় ক্ষমতা তার চেয়ে 5 গুণ বেশি। কিন্তু সৌরশক্তির মতো বিশ্বজুড়ে দ্রুত বৃদ্ধি পাওয়ার বদলে বায়ুশক্তি এখন সমস্যার মুখে। বায়ুকে শক্তিতে রূপান্তর করতে আমরা ক্রমাগত উঁচু টাওয়ার ও বড় টারবাইন নির্মাণ করছি। গত 20 বছরে টারবাইনের গড় উচ্চতা বেড়েছে প্রায় 150 মিটার। এর কারণ মূলত দুইটি। প্রথমত বাতাসের গতি। সাধারণত কম উচ্চতায় বাতাসের গতি কম থাকে। বাতাসের গতি বেশি হলে টারবাইন বেশি ঘোরে, ফলে বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়। উঁচু টাওয়ারের আরেকটি সুবিধা হলো লম্বা ব্লেড ব্যবহার করা। এই বড় ব্লেডের সাহায্যে টারবাইন বেশি জায়গা জুড়ে থাকতে পারে। এই কারণে বেশি বায়ু শক্তি জমা হয়, ফলে বিদ্যুৎ উৎপাদনও বাড়ে। সমগতির বাতাসে ব্লেডের ব্যাস মাত্র 20% বাড়লে বিদ্যুৎ উৎপাদন 44% বেড়ে যায়। এই বড় টারবাইন ও লম্বা ব্লেড বায়ুশক্তির ক্ষেত্রে আরেকটি নতুন প্রযুক্তির পথ দেখিয়েছে, তা হলো কম বাতাসে চলা টারবাইন। বড় ব্লেড বেশি জায়গা জুড়ে থাকায় তা সার্বিকভাবে বেশি বাতাস ধরতে পারে। তাই সাধারণ টারবাইনের তুলনায় কম বাতাসেই এগুলো চলতে পারে। এখানে সেগুলি সবুজ রঙে দেখানো হয়েছে। মারি মুনস্টার ডেনমার্কের সংস্থা ভেস্টাসের সাথে কম বাতাসে চলা টারবাইন নিয়ে গবেষণা করছেন। কম বাতাসেও কখনো কখনো বিদ্যুৎ উৎপাদন করা যায়, ফলে আয়ও বাড়ে। কারণ সেই সময়ে বিদ্যুতের দাম থাকে অন্যান্য সময়ের তুলনায় বেশি। কোনো টারবাইন প্রস্তুতকারকই আমাদের সাথে তাদের নতুন প্রযুক্তি বা আবিষ্কার নিয়ে কথা বলতে রাজি হয়। সামগ্রিকভাবে শিল্পের উপর খরচের চাপই সম্ভবত এর কারণ। আপাতত বড় টারবাইনের কথাই ধরা যাক। এগুলো ইচ্ছে মতো বড় করা সম্ভব নয়, কারণ প্রতিটি অংশকেই টারবাইনের সাথে সামঞ্জস্য রেখে বড় করতে হবে। উদাহরণ হিসেবে বলা যায় গিয়ার বক্সের কথা। এখনই এই অত্যাধুনিক যন্ত্রের ওজন 40 টন পর্যন্ত হয়ে থাকে। এর কাজ হলো ব্লেডের ঘূর্ণন শক্তিকে টারবাইনের জেনারেটরের জন্য উপযুক্ত গতিতে রূপান্তর করা। রোটর শ্যাফট মিনিটে 15 বার ঘুরলে গিয়ারবক্সের শেষ প্রান্তের গতি হয় মিনিটে 1500 বার। এতে এর সাথে যুক্ত জেনারেটর সহজেই বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সমস্যা হলো গিয়ারবক্সের আকার বাড়ানোর একটা সীমা আছে। এক পর্যায়ে গিয়ে এগুলো পরিবহন করা অসম্ভব হয়ে পড়ে। তাই আকার না বাড়িয়েই শক্তি বাড়াতে হবে। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় ঘূর্ণন শক্তির ঘনত্ব বাড়াতে হবে। 4 মেগাওয়াট ব্যবস্থার গিয়ারবক্স যদি 40 টনের হয়, তাহলে ঘূর্ণন শক্তির ঘনত্ব বাড়ানোর চেষ্টা করা যেতে পারে। তখন সেই একই ওজনের গিয়ারবক্স দিয়ে 9 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া সম্ভব। থরস্টেন ফিঙ্গারলে একটি গিয়ারবক্স প্রস্তুতকারক সংস্থার জন্য বায়ুশক্তির ভবিষ্যৎ ও তার প্রবণতা নির্ণয় সংক্রান্ত কাজ করেন। শক্তি দ্বিগুণ করে খরচ কমানো যায়, একই সঙ্গে পরিকাঠামোর সীমাও মেনে চলা যায়। উইনার্জি গিয়ারবক্সের আকার অপরিবর্তিত রেখে তার শক্তি বাড়ানোর দুটি পদ্ধতি খতিয়ে দেখছে। একটি হলো বেয়ারিং। আগে আমরা সাইকেলের মতোই রোলার বেয়ারিং ব্যবহার করতাম, এখন জার্নাল বেয়ারিং ব্যবহার করা হয়। বোঝার সুবিধার জন্য বলা যায় এটা এমন বল বেয়ারিং যেখানে কোনো বল নেই। বেয়ারিং থেকে বল বের করে সেখানে খুব পাতলা তেল ভরা হয়। এই তেলের স্তর মানুষের চুলের চেয়েও পাতলা। এতে যেমন জায়গা বাঁচে, তেমন গিয়ারবক্সের শক্তিও বাড়ে। শুধু গিয়ারবক্সের আকার নয়, ব্লেডের আকারও সমস্যাজনক। ফুটবল মাঠের চেয়ে বড় ব্লেড পরিবহন করা কঠিন। তাই নতুন ভাবনা কাজে লাগানো হচ্ছে, আর তা হলো ব্লেডকে টুকরো করা। এখন ব্লেড বিরাট কারখানায় একক আকারে তৈরি করা হয়। ব্লেড কয়েক ভাগে ভাগ করলে পরিবহন ও মেরামতে সুবিধা হবে। জোড়গুলি নাট বল্টুর সাহায্যে বা আঠার সাহায্যে যুক্ত করা যেতে পারে, কিন্তু নকশার ক্ষেত্রে তা প্রতিকূলতা বাড়ায়।
আপনি যদি নাট বল্টুর সংযোগগুলোর কথা ভাবেন, সেখানে ধাতব অংশ অনেক লম্বা ব্লেডের একেবারে শেষ প্রান্তে থাকে। ভর এমন জায়গায় কেন্দ্রীভূত হয় যেখানে থাকলে তা সমস্যা তৈরি করতে পারে। অ্যানো পিটারসেন বিভক্ত ব্লেড তৈরি করা সম্ভব কিনা তা খতিয়ে দেখছেন। এর ফলে ব্লেড বেঁকে যেতে পারে, শক্তি উৎপাদন কমে যেতে পারে। আমার মনে হয় এটাই অন্যতম বড় সমস্যা। তাছাড়া এই পুরো প্রক্রিয়ার খরচ এককভাবে তৈরি ব্লেডের থেকে প্রায় 20% বেশি এবং পরিবহনের খরচ মাত্র 5% কম। শুধু খরচই নয়, নির্মাণস্থলে ব্লেড জোড়া দেওয়াও সহজ নয়। কার্যক্ষেত্রে উন্নত মানের কারখানা দরকার এবং সেটা হওয়া উচিত সহজে পরিবহনযোগ্য। অর্থাৎ কারখানার নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে নির্মাণস্থলে এই জিনিসপত্র নিয়ে যাওয়া বেশ কঠিন। এই অতিরিক্ত খরচ এবং প্রযুক্তিগত ঝুঁকির কারণে ডেনমার্কের LM উইন্ড পাওয়ারের মতো ব্লেড প্রস্তুতকারক সংস্থাগুলি জানিয়েছে তারা এখনই খণ্ডিত ব্লেডের ব্যাপারে আশাবাদী নয়। 2020 সাল থেকে বায়ুশক্তি শিল্পের খরচ অনেক বেড়ে গেছে। এর একটি প্রধান উপাদান ইস্পাতের দাম দেখলেই ব্যাপারটি বোঝা যায়। কোভিড মহামারীর পর থেকে ইস্পাতের দাম 50% বেশি বেড়েছে। উড ম্যাকেনজি সংস্থায় দেওয়া তথ্য অনুযায়ী একটি টারবাইন তৈরির খরচ একইভাবে 20 থেকে 40% বেড়েছে। বায়ুশক্তি শিল্প এখন এক ভয়াবহ সংকটে রয়েছে। শুধু ইস্পাতের দামই নয়, অন্যান্য কাঁচামাল, পরিবহন ব্যবস্থা, শ্রমিকের খরচ, বিদ্যুতের দাম, সুদের হার সবই বেড়েছে। অ্যান্ড্রিলিকো উড ম্যাকেনজির বায়ুশক্তি প্রযুক্তির মুখ্য বিশ্লেষক। টারবাইন প্রস্তুতকারক সিমেন্স গামেসের সাথেও তিনি কাজ করেছেন। এর ফলে 2020 থেকে 2024 সালের প্রথমার্ধ পর্যন্ত পশ্চিমের প্রধান প্রস্তুতকারক সংস্থাগুলোর $1200 কোটিরও বেশি ক্ষতি হয়েছে। নিকেল, ম্যাঙ্গানিজ, তামার মতো অন্যান্য নির্মাণ সামগ্রীর দামও বেড়ে গেছে। একটি বড় সমস্যা হলো বায়ুশক্তি প্রকল্প বাস্তবায়নে অনেক সময় লাগে। অনুমতি পাওয়া, যন্ত্রাংশ তৈরি, টারবাইন বসানো, এতে সব মিলিয়ে কয়েক বছর লেগে যায়। সাম্প্রতিক বদল কিছু প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে এতটাই ক্ষতিগ্রস্ত করেছে যে তারা বায়ুশক্তি প্রকল্প পুরোপুরি বাতিল করছে বা স্থগিত রাখছে। আমরা এই সংকটের শেষ পর্যায়ে পৌঁছাইনি। আমরা এখনো দেখছি যে দুইটি বিষয়ের দাম কমছে না। আগামী 12 থেকে 18 মাসে সেটা কমার আশাও আমরা করছি না। We're getting taller towers, longer blades, higher capacities, and a few other things. This certainly unlocks new areas and potential for wind energy. But the really hard to answer question is how much exactly and how quickly. Because before developing new standards, adjust the supply chains, etc., many industry players will be more focused on getting as much money out of their current technology as they possibly can. ইস্পাত বা অ্যালুমিনিয়ামের মতো ধাতু মানুষ যুগ যুগ ধরেই রিসাইকেল বা পুনর্ব্যবহার করে আসছে, কিন্তু ইলেকট্রনিক বর্জ্যের ক্ষেত্রে ব্যাপারটি এখনও সূচনা পর্যায়েই রয়েছে। অথচ পৃথিবীতে মাত্র কয়েকটি জায়গায় খনি থেকে লিথিয়ামের মতো ধাতু তোলা লাভজনক। তাহলে খনি থেকে না তুলে পুনর্ব্যবহারের মাধ্যমে কি এর চাহিদা মেটানো সম্ভব? এমন একটি দলের দেখা আমরা পেয়েছি যারা ঠিক এই কাজটিই করার চেষ্টা করছে। চলুন দেখে আসি পরিবেশ বান্ধব সাপ্লাই চেইন কেমন হতে পারে। লিথিয়ামকে বলা হয় সাদা সোনা। এর চাহিদা অনেক, কিন্তু সহজে পাওয়া যায় না। সারা ফ্লাইশার জার্মানির মিউনিক শহরে একটি নতুন সংস্থার সিইও। তারা এই সমস্যার সমাধান বের করেছেন। তা হলো ব্যবহৃত ব্যাটারি থেকে লিথিয়াম পুনরুদ্ধার। আমাদের কাছে রয়েছে লিথিয়াম কার্বনেট। দেখতে পাচ্ছেন এটা মিউনিখেই অনেক যত্নে তৈরি। আপনি যদি মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার করেন, তাহলে আপনি প্রতিনিয়তই লিথিয়াম স্পর্শ করছেন। লিথিয়াম বেশি থাকে ইলেকট্রিক গাড়ির ব্যাটারিতে, যা আগামী দিনে জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির জায়গা নেবে। এজন্য আরও লিথিয়াম দরকার। আন্তর্জাতিক শক্তি সংস্থার হিসাব বলছে 2050 সালে শূন্য কার্বন নির্গমন পেতে হলে 2040 সালের মধ্যে বিশ্বে লিথিয়ামের চাহিদা 7 গুণ বাড়াতে হবে। বেশিরভাগ লিথিয়ামই মাটি থেকে তোলা হয়, যেমনটা চিলিতে দেখা যাচ্ছে। লবণাক্ত জল পুকুরে ফেলা হয়, সূর্যের তাপে জল বাষ্প হয়ে গেলে সেখানে লিথিয়াম পাওয়া যায়। চিলি, অস্ট্রেলিয়া আর চীন, এই 3 দেশে বিশ্বের 90% লিথিয়াম উৎপাদন হয়।
1 টন লিথিয়াম পেতে প্রায় 20 লক্ষ লিটার জল ব্যবহার হয়। আরও সমস্যা আছে। নাইজেরিয়ার এই বাজারে নিকটবর্তী বেআইনি খনি থেকে পাওয়া লিথিয়ামের টুকরো বিক্রি হচ্ছে। সেখানে শিশুদের দিয়ে কাজ করানো হয়, আর কাজের পরিবেশও ঝুঁকিপূর্ণ। কিন্তু একটি সমাধান আছে, যা খনি থেকে লিথিয়ামের উত্তোলন কমাতে পারে। We need to have an opportunity and a solution to recycle that material. The beautiful thing about the lithium is the lithium that you recover stays the lithium, and you can reuse it over and over again. ব্যাটারি থেকে লিথিয়াম রিসাইক্লিং সহজ কাজ নয়। এই প্রক্রিয়ার প্রথম ধাপের কাজ করা হচ্ছে কোস্টারিকার এই কারখানাটিতে। পুরনো ব্যাটারি কুচি করে তার থেকে অ্যালুমিনিয়াম ও প্লাস্টিক আলাদা করা হয়। অবশিষ্ট এই কালো গুঁড়োকে বলা হয় ব্ল্যাক মাস। সারা তার অংশীদারদের কাছ থেকে এটি কিনে নেন। বিষাক্ত পদার্থ স্পর্শ বা শ্বাসের মাধ্যমে যাতে শরীরে প্রবেশ না করে, সেজন্য প্রক্রিয়াকরণের সময় বিশেষ পোশাক পরতে হয়। এই কালো গুঁড়োয় কোবাল্ট, নিকেল, গ্রাফাইট আর লিথিয়ামের মতো অনেক দুর্লভ ও দামি ধাতু থাকে, কিন্তু এগুলো আলাদা করা খুব কঠিন। That has been the biggest challenge, and that's also our breakthrough. We figured out what this lithium likes. Just imagine like a dating game, like, right? So what is that counterpart, that Prince Charming of this lithium? And we found out what this Prince Charming is, and that is that organic additive. We can stimulate that lithium and basically attract it out of the big sun of battery waste. সেই জৈব যৌগ কি সারা তা আমাদের বলেননি। সেটাই এই শিল্পের গোপন রহস্য। নিষ্কাশনের আসল প্রক্রিয়া আমরা দেখাতে পারছি না। এটা শুধু ধারণা দেওয়ার যন্ত্র। এর ভেতরে এখন শুধু জল আছে। আসল কাজ করা হয় এই কালো পর্দার পেছনে। This is where the magic happens. The black mass goes first into the first reactor. We mix our secret sauce, our organic additives, make sure the parameters are right, and then let the process work, and then the lithium will be gotten out. It's one single process step without using any aggressive chemicals, and that's the beauty. এই ফেরত পাওয়া লিথিয়াম দিয়ে নতুন ব্যাটারি বানানো সম্ভব, কিন্তু ইউরোপে এখনো বড় আকারে তা হচ্ছে না। সমস্যা হলো ফেরত পাওয়ার প্রক্রিয়ায় অনেক শক্তি লাগে, তাই লিথিয়াম পুনর্চক্রায়নের খরচও অনেক বেশি পড়ে। কয়েক বছর আগেও খনি থেকে তোলা লিথিয়ামের দাম আজকের তুলনায় অনেক বেশি ছিল। এখন যত বেশি করে লিথিয়াম তোলা হচ্ছে, তার দামও তত কমছে। ফলে অনেক সময় লিথিয়াম পুনরুদ্ধার করা অর্থনৈতিকভাবে লাভজনক হয় না। সারা আর তার দল এটাই বদলানোর চেষ্টা করছেন। What we are trying to achieve is being cheaper than the mining industry to produce that lithium. অন্তত তেমনটাই তাদের আশা। প্রতিষ্ঠানটি এখনো লাভ করতে পারেনি, কারণ এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। আরেকটি সমস্যা হলো এখনো পর্যাপ্ত পরিমাণে ব্যাটারির বর্জ্য জমা হয়নি। বিক্রি হওয়া ইলেকট্রিক গাড়িগুলো এখনো রাস্তায় চলছে। সেগুলোতে যে ব্যাটারি রয়েছে তা প্রায় 10 বছর পর্যন্ত সচল থাকবে। 2030 সাল থেকে আমরা পুরনো ফেলে দেওয়া ব্যাটারি রিসাইকেলের জন্য পেতে শুরু করব, আর 2040 সাল ও তারপর থেকে এটি অবশ্যই বাড়তে থাকবে। ব্যাটারি পুনর্চক্রায়নের কাজ দ্রুত বাড়বে। এর একটা কারণ, ইউরোপীয় ইউনিয়ন ভবিষ্যতে নতুন ব্যাটারিতে নির্দিষ্ট পরিমাণ পুনর্চক্রায়িত লিথিয়াম ব্যবহার বাধ্যতামূলক করছে। শুধু ইউরোপ নয়, উত্তর আমেরিকা, চীন আর ভারতের জন্য এটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অগ্রণী সংস্থাগুলো ভাবছে তারা কখন কত বড় পুনর্চক্রায়ন ব্যবস্থা তৈরি করতে পারবে। সারাও তাই ভাবছেন। তার লক্ষ্য অনেক বড়। 2027 সালের মধ্যে তিনি এমন একটি কারখানা চান যেখানে প্রতি বছর 30,000 টন ব্যাটারির বর্জ্য প্রক্রিয়াকরণ করা যাবে।
আপাতত প্রযুক্তি আর বাজার তৈরি হওয়ার অপেক্ষা। আজকের মতো তাহলে এই পর্যন্তই। পরিবেশের চ্যালেঞ্জ মোকাবিলায় যে কোনো ছোট ছোট পরিবর্তনও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, আর সেক্ষেত্রে প্রযুক্তি একটি দারুণ সঙ্গী। প্রযুক্তিগত এমন কোনো উদ্ভাবনের কথা যদি আপনাদেরও জানা থাকে তাহলে তা আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় অথবা ইমেলে লিখে জানাতে পারেন। আবারও দেখা হচ্ছে ইকো ইন্ডিয়ার আগামী পর্বে, আগামী সপ্তাহে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।